আহমদ ভাই, বিকাশের অফিসে আমি ফোন দিছি, ওরা বলছে যে এখনো অ্যাকাউন্টে জমা হয় নাই। আর সাধারণত রেমিটেন্সের ক্ষেত্রে দেখা যায় আপনার ওরা দ্রুত রিলিজ করে দেয়। তো আমার মনে হয় আপনার ওইখানে একটু খোঁজ নেন যে সেন্ডটা হয়েছে নাকি আসলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই, আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটা বেশি থাকবে। তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম ওইটা তো একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, আপনি একটু দেখেন। কালকের সমাবেশটা আমাদের ওইখানে একটু খরচ টরচ, এই জন্য টাকাটা একটু জরুরি প্রয়োজন। তো কিছু টাকা যদি সম্ভব হয় ডাচ বাংলা ওখানে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। কণ্ঠটা নিশ্চয়ই আপনাদের কাছে চেনা চেনা লাগে। এই বিষয়টা আজকে এইভাবে আনতে চাইনি। এটা আনার কারণ হচ্ছে ওর কিছু ছোট লোকই গতকালকে সে একটা পোস্ট করেছে, ওই তার ফেসবুকে গিয়ে পোস্টটা পড়ে আসলে তারপরে দেখবেন। সে হলো নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরি, তার বংশেরই লোক। তার বাপের বিশাল জমিদারি আছে। হ্যাঁ, ওর বাপ থাকতে হইল বাউফলে, সেই কালাইয়া থেকে তারপরে ওইখানে থাকতে পারেনি, চলে গেছে আপনার একদম চরের মধ্যে। ওই আছে না আপনার খাস জমি, সেই খাস জমিতে সেখানেই বড় হয়েছে, সেখানেই থাকে, সেইখানেই তার বাড়ি। এখন সে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিয়া টিয়া বিকাশে টাকা টুকা দিয়ে ঘর টর করেছে। আর কোথায় কি করেছে, কাতারে ব্যবসা, দুবাইতে ব্যবসা, ভাইদেরকে রেন্টে কারের ব্যবসা করে দিয়েছে, কালিয়া করে তার রেন্টে কারের অফিস আছে, বিশাল এলাহি কারবার। তো সে এখন বিশাল আকারের মানে পয়সাওয়ালা এক বাপের বেটা। মানে ভাবটা এরকম, জন্মগতভাবেই সোনার চামচ মুখে নিয়ে তারপরে সে বড় হয়েছে। তার টাকা পয়সার কখনো কোনো সমস্যা ছিল না। আমাদের ভিক্ষার টাকা তোর পকেটের মধ্যে। সে কালকে পোস্টে লিখেছে, আমরা এখানে আমি কাজ করে খাই, কামলা দিয়া খাই না, তুচ্ছ তাচ্ছিল্য করে। ভাই বেটা, কামলা দিয়া না, আমেরিকায় মানে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট করে তারপরে স্ট্রাগল করে তারপরে দেশের জন্য কাজ করেছে। সেই টাকা, সেই কষ্টের টাকা তোরে পাঠাইছি, তোরা আবার সেই টাকা নিয়ে জালিয়াতি করছিস। আমার কথা না, ওর দলের লোকজন তারা বলেছে। প্রতি মাসে প্রবাসীরা এই চাঁদাটা দেয়, আমাদের একটা রিসিপ্ট পাওয়ার কথা, কিন্তু আমরা এই রিসিপ্টটা পাই না। প্রতি মাসে আমরা রিসিপ্টের জন্য এই আলোচনা হয়, অর্থ কমিটির হিসাব নিয়ে আলোচনা হয়, কিন্তু অর্থ কমিটি কোনো মাসেই স্বচ্ছ একটা হিসাব আজ পর্যন্ত দাঁড় করতে পারে নাই। এই বক্তব্যর পরে আবার যখন এই দলের ভেতরে গ্যাঞ্জাম শুরু হওয়ার পরে সে একটা টক শোতে গিয়েছিল, ওই যে খালিদ মহিউদ্দিনের। সেই টক শোতে যাওয়ার পর তার এই প্রশ্ন করা হয়েছে যে আপনি টাকা পয়সা হিসাব দেন না, আপনি ইচ্ছা মতো বিকাশের টাকা টুকা নিয়ে সব ভাঙেন। তখন সে বলেছে কি যে আমি অর্থ কমিটি নাকি সব জানে, সে কিছু জানে না। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না। অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই, আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটা বেশি থাকবে। না হয়ে থাকে তাহলে চাইলে উপরের যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টটা দিলাম ওইটা তো একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, আপনি একটু দেখেন। যখন এটা নিয়ে একটু আলোচনা শুরু হয় তখন নূর ভাই বলে, এই সামনের মাসে তোমরা সঠিক হিসাবটা নিয়ে আসবে। এখানে আলোচনা থামিয়ে দেওয়া হয়, তারপর থেকে আলোচনাটা আগায় না। এইভাবেই অর্থ কমিটি চলতেছে। কোনো স্বচ্ছতা অর্থ কমিটির আজ পর্যন্ত এই 1.5 বছরে আমরা সঠিক হিসাব পাই নাই। ও চুরি করতো, এটা ওর দলের মানুষ। এই যেটা ছাত্র অধিকার পরিষদ বলেন, ওই যে কোটা আন্দোলন বলেন, এই কোটা আন্দোলন দিয়েই তো সবার উত্থান। আপনি আসিফ বলেন, নাহিদ বলেন, ওই ওর আশপাশে যারা যে 2-4 জন আছে, ওর সাথে আর কেউই নেই এখন। ও খালি রাশেদ আর ও, এর বাইরে ওর সাথে কেউ নেই। ওর শ্বশুর বাড়ির কিছু লাঠিয়ালা আছে, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, টাচাতো ভাই, এগুলো মিলে বরিশালের একটা গ্রুপে নিয়ে, একটা লাঠিয়াল বাহিনীরে নিয়ে ও এনে ধান্দাবাজি করে। এই ধান্দাবাজি করেই তার চলছে। এখন সে নিজের বিরাট আকারের পয়সাওয়ালা লোকজন, বিরাট আকারের মানে অনেক কিছু হয়ে গেছে তো, বুঝছেন না? ফকিন্নির পোলারে আপনি যদি নাকি টাকা পয়সা দেন, ও তো এটার গরম সহ্য করতে পারবে না। এখন যখন কিনা ওর এই টাকা পয়সাগুলো আমরা 2000 কত সাল, এটা 19 সাল, 19 তারপরে 20, ওই সময়টাতে সবচাইতে বেশি টাকা তাকে দেওয়া হইতো। একবার তার প্রতি মাসে আমরা 1-2 এরকম প্রতি মাসে দিতাম বিভিন্ন জনের কাছ থেকে তুলে। তো
তাদের ভেতরে একজনের কাছে $2,500 পাঠানো হয়েছিল একবার, আমার মনে আসে। এই টাকা এরকম অনেকে পাঠিয়েছে এখানে, মানে আমেরিকায় যারা আছে আপনি খোঁজ নেবেন, ওই নায়েব আলী, ওই যে মাসুম, এরকম যারা যারা আছে পরিচিত লোকজন যারা আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, সবাই টাকা দিয়েছে এবং মানুষের কাছ থেকে নিয়ে তারপরে টাকা দেওয়া হয়েছে। আমি যদি দিয়েছি $500, আরেকজনের কাছ থেকে নিয়েছি $500, আর যদি কোনো সময় দেখা গেলো $100 আছে, ওকে $100 কত ভাই, 1000 হয়েছে, দান পাঠান, এভাবে টাকা পাঠানো হইতো। সেই টাকা $2,000 তাকে পাঠানো, তখন $85, $84, $86 এরকম $1 রেট পাঠানো হইলো। সম্ভবত মনে হয় বাংলাদেশি টাকায় 2 লাখ বা এরকম অ্যারাউন্ড এরকম কিছু, আমার মনে নাই, বাট $2,500 আমরা পাঠিয়েছিলাম, 2,500। এই টাকা পাঠানোর পরে এখন হঠাৎ করে এই নুরু ফোন দিছে যে ভাই টাকা তো আসেনি, টাকা তো পাঠানো হয়েছে, ওর সাথে নামটা আর বললাম না ওইটা। এরপরে সে ধরা খাওয়ার পরে বলতেছে ভাই আমার বাচ্চা হয়েছে, ওয়াইফের ডেলিভারি, হসপিটালের বিলে টাকাটা খরচ হয়ে গেছে, আমি এটা খরচ করে ফেলছি। পরে আবার পাঠাইছি আমরা, এরপরে আবার ফের এই তুলে তারপরে তাদেরকে টাকা পাঠানো হয়েছে। নুরু এত সহজ না, আমেরিকার জীবন, আমেরিকায় আসে আর টাকা গাছ থেকে পড়ে যায় এরকম না। এখানে যারা স্যুট টুট পরেও বাংলাদেশে যায় না, এরা এখানে কে কী করে, তোর তো 14 গোষ্ঠীর মধ্যে মনে হয় আমেরিকা কেউ থাকে না, থাকলে জিজ্ঞেস করিস। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমানও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা, তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপরে তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়াতে গিয়ে থাকতে, এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করতে পারবি? এই কথাগুলো আজকে আনতে চাই নেই। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি, মানে নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এরে দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। মাঝে মাঝে দেখবেন মবের বিরুদ্ধে কথা বলে, মব হচ্ছে এই সে এরকম কথাবার্তা বলতো, দেখতেন না? অথচ ওর এই যে কিছু ওর এই বাউফল, তারপর কি বলে কালায়া মালায় এইসবের কয়েক জায়গার গলা চিপার কিছু পোলাপানে নিয়ে ও এখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখের বহুত মানুষের, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এগুলো তো কালকে পোস্ট করেছে, আমি করেছি। ও যেই কাজগুলি ও করে, এই কাজগুলো আমার উপর দিয়ে চালিয়েছে। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপেরে যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, বেটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কি না তুই এটা খোঁজ নিস, যায় কারোরে কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই রে, সে এগুলো কালকে পোস্টে লিখেছে। প্রথম 5 তারিখের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ভাইরে এখন তো আপনারা সবাই পাবেন খুব সহজে। তাজুল ভাইরে জিজ্ঞেস করেন, তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপান নিয়ে এসে তারপরে এরকম বলতে, সে আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসাবে তাজুল ভাইয়ের অফিসে। তাজুল বলছে না, এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নেবে, পদক্ষেপ নেবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেট কার্ড কথা বলে আইছে। তো তাজুল ভাই এই অপমান সহ্য উনি আমার ফোন দিয়েছে, তাজুল ভাই বলছে ইলিয়াস এই ব্যাপার কী। তা আমি জাস্ট খালি পোস্ট দিলাম, বলছি নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবে না। আচ্ছা তাজুল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, বলি ভাই আপনি এই পোস্টটা ভাই ডিলিট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি। সরে আসছে। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বাস্থ্যমন্ত্রী একজন ব্যক্তিগত সহকারী ছিল। সেই ছেলেটা একজন জুলাই যোদ্ধা, তার হাত দিয়ে বহু জুলাই এই যুদ্ধে আহত বহু মানুষকে সে এই সুস্থ করেছে। এইটার কারণেই তাকে এই মন্ত্রীর পিএস বানানো হয়েছিল। সে বহু পোলাপানকে, সে রাশিয়া থেকে আপনার MBBS করেছে, যে কারণে রাশিয়ায় তার অনেক এই মেডিকেলে আপনার অনেক প্রফেসর এরা ছিল, ভালো ভালো হসপিটাল ছিল, সেগুলি সে চিনত। সে বিভিন্ন রোগীকে নিয়ে গিয়েছে। এমন একজন মানুষকে সে তার একটা তদবির করেছে, তাদের কাছ থেকে আপনার কিছু জিনিস কিনতে হবে, এটা নুরু দিবে, সাপ্লাই দিবে। সে বলছে না ভাই আমি এটা পারবো না। কেন পারবে না? তার বিরুদ্ধে যায়
আপনার দুদকের সামনে যায় তারা তার পোলাপান কয়টা আছে 50-60 জনকে পোলাপান আছে, এগুলো টাকা পয়সা দিয়ে পালে আগে বিকাশে টাকা খাইতে, এখন দান্দাবাজি টাকায় খায়। তো এখন হয়তো সংখ্যা আরও বাড়বে। দুদকের সামনে যায় এক দফা এক দাবি নিয়ে বসে, ওই ওনারে পিএসসি করতে হবে। দুদকের যায় সেখানে ফাইল করছে, সেখানে মব সৃষ্টি করে সেই ছেলের বিরুদ্ধে তারপরে করা হয়েছে। সেই পিএস আমার ফোন দিল, ভাই এই ব্যাপার। আমি সাথে সাথে এটা খোঁজ নিলাম, নিয়ে দেখলাম যে ছেলে খুব ভালো। সে বাইরে তখন দুদকে সে যখন করেছে, আপনার কমপ্লেন করেছে, সে তখন রাশিয়াতে। এই নুরু বলেছে দুদককে যে সে রাশিয়া পালিয়ে চলে গিয়েছে, অথচ নুরু তখন একজন রোগী, খুব সিরিয়াস একজন রোগী। আপনাদের মনে আছে যে যার ওই যে মুখ দিয়ে আপনার এই নাকটাক এগুলো সব যে একদম হয়ে গিয়েছিল আর কি, বিকৃত হয়ে গিয়েছিল, সেই ছেলেকে সে ওইখানে ট্রিটমেন্ট নিয়ে দিতে গিয়েছে। সেই ছেলেরও বক্তব্য আমাকে পাঠিয়েছে, শোনেন আপনারা। আমি সেগুনতন্ব ভগবান এমনিতে সবাইকে দাদা নমস্কার ও রচি ভাগবদের আসসালামু আলাইকুম। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে গিয়ে গাতপার কাজ করেছেন। এই গাতপার হচ্ছেন ওষুধের স্বাস্থ্য ওষুধের ধরনের ব্যক্তিগত